পৃথিবীতে একসাথে অনেক ঘটনা ঘটে যায়। সব ঘটনা নিয়ে আলোচনা করা যায় না। এই দীর্ঘ সময়ে অনেক কিছু ঘটে গেছে আমাদের চারপাশে। আমরা প্রতিনিয়ত আতঙ্কিত হচ্ছি। বাংলাদেশকে নিয়ে যে উৎসাহ উদ্দীপনাটা একটা সময় কাজ করতো, সেটা এখন আর কাজ করে না। আমি জানি না কেন কাজ করে না। কারণ গত কিছু বছর ধরে বাংলাদেশের মানুষের মধ্যে যে রোগটা দেখছি, অর্থাৎ সবাই একটা ভাইরাসে আক্রান্ত। বিভিন্নভাবে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে, বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে, কখনো ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। একই ধোঁকা বারবার খাওয়ার পরও মানুষের কোনো বোধোদয় নেই। আমরা যে বিষয়টার সাথে পরিচয় ছিল না আমাদের, এই যে তৌহিদি জনতা, হঠাৎ করে একটা উগ্র জনগোষ্ঠীর আবির্ভাব। তৌহিদি জনতা, এরা সাইদির মৃত্যুর পর, সাইদির ফাঁসির রায়, রাজাকারের বিচার, এই ঘটনাগুলো যখন হতে লাগলো সেই 2013 সাল থেকে, এই উগ্র জঙ্গিদের একটা আবির্ভাব। এরা মসজিদের মাইকে নানা মিথ্যা অপপ্রচার, গুজব ছড়িয়ে অসংখ্য মানুষকে হত্যা করেছে। আপনাদের অনেকের ফটিকছড়ির সেই ঘটনার কথা মনে আছে, কিভাবে মসজিদের মাইকে গুজব ছড়িয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আওয়ামী লীগের নিরীহ নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে। এরপর একটি ঘটনা, এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে পাঠিয়ে বাংলাদেশে প্রায় শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে। এই সবকিছু আসলে যারা দেখেছেন, যারা এই ঘটনাগুলোর সাক্ষী ছিলেন, তারা বলতে পারবেন যে বাংলাদেশ কি একটা বিপদ সংকুল পথের মধ্যে দিয়ে গেছে। 24-এর এই আন্দোলন বলেন, ষড়যন্ত্র বলেন, এটা হওয়ার পর সেই উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী, যাদেরকে আমরা তৈরি জনতা বলি, তারা কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতা দখল করে ফেলে। এই ক্ষমতা দখল করার আগে তারা প্রায় 84,000 কোটি টাকার সম্পত্তি ধ্বংস করল। আমরা দেখলাম আমাদের চোখের সামনে মেট্রো রেল, সেতু ভবন, বিটিপি ভবন, অসংখ্য কিছু জানি ভবন, প্রায় 400 জায়গায় থানা লুট করা হলো, জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হলো। তো বুঝলাম যে পৃথিবী এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ পিছনের দিকে যাত্রা শুরু করেছে। একটা দেশের মানুষ যদি নিজেরা পিছিয়ে যেতে চায়, একটা দেশের মানুষ যদি মানুষ হওয়ার চেষ্টা না করে, একটা দেশের মানুষ যদি মনে করে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে বেসতে চলে যাওয়া যাবে, তাহলে সে বাঙ্গু জাতিকে আপনি কখনো বুঝাতে পারবেন না। সে বাঙ্গু জাতিকে বোঝানো অসম্ভব না। তো গত কয়েকদিন আগে আমরা যে জিনিসটা দেখলাম, সেটা হচ্ছে গাইবান্ধাতে আপনার গ্রামের মধ্যে হোক, যে কোনো মধ্যে হোক, যারা হিন্দু ধর্ম পালন করে, তারা তাদের দেবদেবীকে পূজা করে। এসব আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। তো বাংলাদেশের যে সংবিধান আছে, সেই সংবিধানে সকল ধর্মের মানুষের ধর্ম পালন করার অধিকার আছে। সে ধর্মের মূর্তি বানাতে পারবে না, এটা কোথাও উল্লেখ নেই। এখানেও দেখলাম তৈরি জনতা,
এর আগে আপনার একটা হিন্দু ছেলেকে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ দিয়ে তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে নৃশংসভাবে। আমরা দেখলাম এই একই তৈরি জনতা তারা মাজার থেকে লাশ তুলে সে লাশ পুড়িয়ে ফেলছে। এই একই তৈরি জনতা ব্রাহ্মণবাড়িয়াতে বনলতা সিনেমা হলে আগুন লেগেছে। এই যদি হয় একটা দেশের মানুষের অবস্থা, তাহলে বুঝবেন যে এই মানুষগুলোর মগজ পছন্দ হয়ে গেছে। যাদের মগজটা পচে গেছে তাদেরকে তো বাঁচানো সম্ভব না। কিন্তু যাদের মগজটা এখনো পচে যায় তাদেরকে বাঁচানো সম্ভব। আপনারা লক্ষ্য করবেন যে জামাত শিবির যারা মানুষকে বোকা বানিয়ে ক্ষমতা দখল করেছে, এই জামাত শিবির যখন ইউনূসের ঘাড়ের উপর ভর করেছিল, আমাদের শিশুদের জন্য হামের টিকা কেনার কথা ছিল, কিন্তু ইউনূসের যে উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা, তার ইউনূস সেন্টারের সহযোগী, যার বিরুদ্ধে 400 কোটি টাকা দুর্নীতির অভিযোগ আছে, তারা কি করবে? শিশুদের জন্য হামের টিকা কিনল। আজকে মধ্যমাত্র প্রায় 600 শিশু মারা গেছে সরকারিভাবে। বেসরকারিভাবে সেই সংখ্যাটা 2000 ছাড়িয়ে গেছে। এই যে আপনাদের শিশুরা মরে যাচ্ছে, এতে জামাত শিবিরের কিছুই আসে যায় না। কেন? এই জামাত শিবির তারা এক সময় গুজব ছড়িয়েছিল যে আপনার সন্তানকে টিকা দিবেন না, টিকা দিলে আপনার সন্তান সে পুরুষ থেকে নারী হয়ে যায়। করোনা ভাইরাস যখন সারা বিশ্বে টালমাটাল পরিস্থিতি, সেই মুহূর্তে এই জামাত শিবির গুজব ছড়িয়েছে করোনা ভাইরাসের টিকা নেবেন না। এখানে মানে ওরা তো মাঝে মাঝে বলে না যে জামাতের মতো বড় বিজ্ঞানী পৃথিবীতে আর নেই। তো তারা আপনাকে এমন ভাবে শুনে দিবে যে এখানে শুয়োরের এটা দেওয়া আছে, ওটা দেওয়া আছে। বিভিন্ন ভাবে বাংলাদেশের মানুষকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তো গত 2 বছরে আমাদের কাছে অসংখ্য ইস্যু এসেছে। প্রায় 400টাই গার্মেন্ট শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে। আমাদের আহ 5টা যে টার্মিনাল ছিল সেগুলো বিদেশিদের কাছে ইজারা দেওয়া হয়েছে। আমাদের সেন্ট মার্টিন নিয়ে কথা উঠেছে এবং মার্কিন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা তারা বারবার বাংলাদেশ সফরে আসছেন, এসব বিষয় নিয়ে কথা হচ্ছে। এবং সর্বশেষ আপনারা দেখলেন, যেটা আমরা আশঙ্কা করছিলাম, যে কোনো একটা গোপন চুক্তি আমেরিকার সাথে বিএনপি জমাতে হয়েছে, সেভাবে তারা সরকার গঠন করেছে। তো যাই হোক, সত্য আসলে কখনো চাপা থাকে না। সেজন্য তারা যে আমেরিকার সাথে গোপন চুক্তি করছে, সেই গোপন চুক্তি ফাঁস হয়ে গেছে। ফাঁস হয়ে যাওয়ার পর তারা বলছে যে হ্যাঁ, এটা আমরা করেছি। অনেকে বিভিন্ন তথ্য গোপন করার চেষ্টা করেছে। পরবর্তীতে দেখা গেল যে সে চুক্তিতে এমনও আছে যে আপনার আমেরিকা থেকে শুকরের সসেজ সহ বিভিন্ন জিনিস আমদানি করতে হবে। তো এত এত আন্দোলন করার অপরচুনিটি থাকার পরও বাংলাদেশে আমরা কোনো আন্দোলন জানাতে পারি, আমাদের দিয়ে কোনো আন্দোলন হয়, বাংলাদেশের মানুষকে আমরা ঐক্যবদ্ধ করতে পারি। কারণ আপনারা যাদেরকে অনলাইন সেলিব্রিটি হিসেবে চিনি, তারা নিজেরা নিজেদের মধ্যে বিভিন্ন গ্রুপে, তাদের মধ্যে অনেক ইগো প্রবলেম। আবার তাদের মধ্যে কিন্তু ডাবল এজেন্টও আছে, কাজ করছে আওয়ামী লীগের, কিন্তু তথ্য পাচার করে দিচ্ছে অন্য জায়গায়। এইসব জিনিসের সাথে বাংলাদেশের মানুষ কিন্তু আগেও পরিচিত হয়েছে। আপনি যদি দেখেন ইতিহাসের দিকে, তাহলে দেখবেন যে খন্দকার মোশতাক, কে এম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, এরা বঙ্গবন্ধুর খুব কাছের মানুষ ছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর রাতারাতি কিন্তু তারা বিএনপিতে যোগ দিয়েছে। তো খুনির চেহারা কখন আসলো
অস্পষ্ট থাকে না। একটা সময় না একটা সময় সেটা স্পষ্ট হয়ে যায়। তো এই মুহূর্তে যদি কেউ ডাবল এজেন্টের ভূমিকা অবতীর্ণ হয়, তার মুখোশ একসময় খুলে যাবে। আমরা যেমন করে মীর জাফরকে জেনেছি, ঠিক তেমন করে সে মীর জাফরকে আমাদের জানা হবে। কিন্তু জাতির এই দুর্যোগময় মুহূর্তে, যেখানে বাংলাদেশে একটা শক্তিশালী বিরোধী দল নেই, যেখানে বিএনপি জামাত একটা সমঝোতা সরকার গঠন করে বাংলাদেশের মানুষকে ধোঁকা দিচ্ছে, যেখানে এখনো বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা আওয়ামী লীগের দিকে চেয়ে আছে যে কখন আওয়ামী লীগ বাংলাদেশের জনতাকে জাগাবে। কারণ জনতার পিঠ দেয়ালে ঠেকে আছে। কিন্তু এই যে আমরা ঐক্যবদ্ধ হতে পারলাম না, সংগঠিত হতে পারলাম না, আমরা কিন্তু আর জনতাকে জাগাতে পারিনি। বরং জনতাকে না জাগাই আমরা যেটা করছি, নিজের জনপ্রিয়তার জন্য বিভিন্ন ধরনের উদ্ভট বাক্য বলছি। এই ধরনের উদ্ভট বাক্যর মতো যখন তখন আমরা শেখ হাসিনাকে বিয়ের বেশি বাংলাদেশ নিয়ে আসছি। আপনার সংগঠন নেই, আপনার অবস্থান নেই, আপনার নেতা কর্মীরা জেলে, আপনি জনসম্পৃক্ত নন, তাহলে আপনি কিভাবে চিন্তা করেন যে আপনি কাউকে দেশে ফিরিয়ে নিয়ে আসবেন? দেশে ফিরিয়ে নিয়ে আসলে তো আপনার প্রথম জনমত সৃষ্টি করতে হবে। জনমতটাকে একা একা সৃষ্টি করা সম্ভব, সবাই মিলে ঐক্যবদ্ধ করতে হবে। আপনারা আগে নিজেরা সংগঠিত হন, ঐক্যবদ্ধ হন, বাংলাদেশের মানুষকে এই যে পাপাচার হচ্ছে, অনাচার হচ্ছে, অবিচার হচ্ছে, এগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেন। বিবি জামাত যেভাবে দেশের টাকা পাচার করে দিচ্ছে, দেশের ক্ষতি করতেছে, হ্যাঁ, এই জিনিসগুলো সম্পর্কে মানুষকে অবহিত করেন। ধর্মকে কিভাবে রাজনৈতিক হাতিয়ার বানানো হচ্ছে, এগুলোর বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হন। আপনি নিজেরা ঐক্যবদ্ধ হতে শিখলেন, আপনি জনগণকে ঐক্যবদ্ধ হতে শিখাবেন। মানুষ যখনই ঐক্যবদ্ধ হতে চায়, মানুষ যখনই কিছু করতে চায়, মানুষ যখন শেখ হাসিনার প্রশ্ন আপসীন হয়ে যায়, তখনই আপনারা নিজেরা নিজেদের মতো বিভিন্ন ক্যাচাল ঝামেলা বিভিন্ন জিনিস নিচ্ছে। তো এটা উচিত। এসবকে বাংলাদেশের মানুষ বা আপনার কখনো ভালো চোখে দেখে না। আমার বাংলাদেশ মৃত্যু সজ্জায় আগে বাংলাদেশ বাঁচাতে হবে, তারপর আপনাদের ইগোর প্রবলেম, তারপর আপনারা কে কোন চেয়ারে যাবেন, কে কি করবেন, সেটা বিষয়। প্রথম আমার দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। আর এটা করতে হলে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই যে তৌহিদি জনতা নামক যে সন্ত্রাস দেখতেছেন, এই সন্ত্রাসকে যতদিন পর্যন্ত রুখে দাঁড়াতে না পারবে, এই সন্ত্রাসের বিরুদ্ধে যতদিন পর্যন্ত বাংলাদেশের তরুণ নারী এবং সিভিল সোসাইটি সহ সবাইকে রাস্তায় নামাতে না পারবেন, যতক্ষণ পর্যন্ত সকল ধর্মের মানুষকে এক জায়গায় না নিয়ে আসতে পারবেন, সকল মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক সংগঠনকে এক কাতারে না পারবেন, ততদিন পর্যন্ত সম্ভব না। চেষ্টা করেন সবাইকে এক কাতারে নিয়ে আসার জন্য, সংগঠিত করার জন্য, মানুষের পাশে থাকার চেষ্টা করেন। সব মিলিয়ে যদি সব জিনিসগুলো করেন, আপনারা দেখবেন যে আপনার নেত্রীকে আনতে হবে না। নেত্রীর নিজের ভিতরে জানা হয়ে যাবে যে আমাকে বেশি করতে হবে, দেশের মানুষ আমাকে রাখতেছে। আপনারা ঐক্যবদ্ধ না হয়ে ডাকাডাকিটা করেন না, কারণ আমরা চাই না বাংলাদেশের আশার যে বাতিঘর, সে বাতিঘরে কোনো ক্ষতি হোক, উনি নিরাপদ থাকুক, উনি সেফ জোন থাকুক। উনি ওনার মতো করে যেভাবে ভাবতেছে, যেভাবে নেতৃত্ব দিচ্ছে, একদম সশরীরে থাকতে হবে এমন কোনো কিছু নেই। বঙ্গবন্ধু ৬৮ জেলে থেকেও কিন্তু বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করে গেছে। নেতার যে অনুপস্থিতি, সে অনুপস্থিতিটাই আপনাদের সবচেয়ে বড় শক্তি। এই শক্তিটাকে কাজে লাগান, নিজেদের মতো নেতৃত্ব তৈরি করেন, নিজেদেরকে প্রত্যেকটা স্তরে শক্তিশালী করেন, সকল অপশক্তিকে রুখে দাঁড়ানোর পরিকল্পনা করেন। সবকিছু করতে হলে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সংগঠিত এবং করতে। এটা যতদিনই না করতে পারবেন, ততদিন কিন্তু আপনারা কিছু করতে পারবেন। নিজেদের মধ্যে নিজেরাই বিভিন্ন ধরনের ঝামেলা করবেন, প্রচার করবেন, বিভিন্ন গ্রুপে, এখন গ্রুপে বিভক্ত থাকার সময়, এখন সময় করতে হবে। বাংলাদেশ বর্তমানে যেদিকে যাচ্ছে, যে ধ্বংসের দিকে যাচ্ছে, এখান থেকে বাংলাদেশকে বাঁচাতে হলে সবারই ঐক্যবদ্ধ হবে। ঐক্যবদ্ধভাবে একমাত্র দেশটা বাঁচানো সম্ভব।